ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ছাত্রছাত্রীরা ক্লাস 12-এর আমাদের আলোচনা হচ্ছিল ইলেকট্রিক ফিল্ড, রাইট? আমরা আগের দিন লাস্ট আলোচনা করেছিলাম ইলেকট্রিক ডাইপোল। তো ইলেকট্রিক ডাইপোল কি? আসলে দুটো সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান যদি খুবই ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে তাহলে যে সিস্টেমটা গঠন করে তাকে বলেছিলাম আমরা ইলেকট্রিক ডাইপোল, এবং তার ক্ষেত্রে আমরা মেজার করেছিলাম সেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তো আজকে ছাত্রছাত্রীরা আমাদের শিখতে হবে যে কোনো একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি আমরা কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাকে বলি? অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান এবং অভিমুখ অপরিবর্তিত থাকবে, আমরা সেই ইলেকট্রিক ফিল্ডকে বলি সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, রাইট? তো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে আমরা যখন আঁকবো, অর্থাৎ চিত্রের সাহায্যে যখন প্রকাশ করব, তখন বলছে যে কতগুলো সমান্তরাল এবং সমদূরবর্তী বলরেখা দিয়েই আমরা কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করতে পারি, কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা চিহ্নিত করতে পারি বা চিত্রে প্রকাশ করতে পারি। কিভাবে? কতগুলো সমান্তরাল এবং সমদূরবর্তী বলরেখা দিয়ে। দেখো এখানে আমি কতগুলো সমান্তরাল, এখানে আমি তিনটে দেখো লাইনস অফ ফোর্স এঁকেছি। তাদের অভিমুখ দেখো নিচ থেকে উপরের দিকে, এবং তারা ইকুইডিস্ট্যান্স অর্থাৎ তাদের দূরত্বগুলো সমদূরত্ব হবে। তার মানে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমরা সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোল রেখেছি, ইলেকট্রিক ডাইপোল, যেটা হলো এবি, রাইট? তাহলে এই ইলেকট্রিক ডাইপোলটা রাখলে কি হবে সেটা আমাদের শিখতে হবে। তো তার আগে ছাত্রছাত্রীরা আমাদের একটু জেনে নিতে হবে যে টর্ক এবং কাপল এই বিষয়গুলো কি। সাপোজ ধরো এখানে কোনো একটা দণ্ড রেখেছি আমি, একটা দণ্ড আমার রয়েছে এবি। তাহলে এই এবি দণ্ডটাকে আমি যদি বলি যে এটা একটা পিওর রোটেশন দরকার, একটা বিশুদ্ধ ঘূর্ণনের প্রয়োজন, তাহলে তুমি কি প্রয়োগ করবে? নিশ্চয়ই বল নয়, কারণ আমরা বল দিয়ে কি করি? একটা পিওর ট্রান্সলেশনাল মোশনের সৃষ্টি করতে পারি, একটা বিশুদ্ধ রৈখিক গতির সৃষ্টি করতে পারি আমরা শুধু বল প্রয়োগ করে। কিন্তু আমাদের যেখানে ঘূর্ণন গতির দরকার, অর্থাৎ একটা রোটেশনের প্রয়োজন, সেখানে আমাদের যে রাশিটা প্রয়োজন সেটা হচ্ছে টর্ক। তো টর্ক প্রয়োগ করতে গেলে আমাদের আগে দরকার কাপল, বা যাকে বলি যুগ্ম বল। আমরা ক্লাস 11-এ বিস্তারিতভাবে শিখেছি যুগ্ম বল বিষয়টা কি ছিল। বলছে যে দুটো ভিন্ন বিন্দুতে যদি আমরা সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী বল প্রয়োগ করি, ধরো এটাও এফ এটাও এফ, তাহলে আমরা উপরের দিকটাকে যদি পজিটিভ এফ ধরি তাহলে নিচের দিকের ফোর্সটা নেগেটিভ এফ। তাহলে এ এবং বি দুটো ভিন্ন বিন্দুতে দেখো দুটো সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী বল কাজ করছে। আমরা এই ধরনের বলগুলোকে বলি কাপল, বা যাকে বলে যুগ্ম বল, রাইট? তাহলে এই যখনই তুমি কাপল দেবে বা এই যুগ্ম বল দেবে, তাহলে যুগ্ম বলটা কি করবে? যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, সাপোজ ও বিন্দুকে কেন্দ্র করে এর একটা রোটেশনাল মোশন বা একটা বিশুদ্ধ ঘূর্ণন গতির সৃষ্টি করবে। এই ক্ষেত্রে আমরা যেটা মেজার করেছিলাম সেটা হলো টর্ক। সেই টর্ক বিষয়টা কি? টর্ক যাকে আমরা টাউ দ্বারা ডিনোট করি, টর্ক ছিল আমাদের কি? যে কোনো এই কাপলের যে কোনো একটা বল ইনটু সেই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। সাপোজ ধরো আমাদের এই কাপলের মধ্যে যে কোনো একটা বল, এটা হলো প্লাস এফ, এটা হলো মাইনাস এফ, তাহলে তার ম্যাগনিটিউডটা কত? এফ, এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা নিতে হবে। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি বলি থিটা, তাহলে এই যে এসি, এই এসিটাই হবে আমাদের এই বল দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব, বা যাকে আমরা বলের বাহু বলেছিলাম। তার মানে মূল বিষয় যেটা, সেটা টর্ক নির্ণয় করতে গেলে আমাদের কাপলের যে কোনো একটা ফোর্স ইনটু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই দুইয়ের গুণফলের সমবায়ে গঠিত রাশিটাই হচ্ছে আসলে টর্ক। আমরা ক্লাস 11-এ বিস্তারিতভাবে শিখেছি। এই টর্ক বলছে রৈখিক গতির ক্ষেত্রে বল যে ভূমিকা পালন করে, আমাদের রোটেশনাল মোশন বা বিশুদ্ধ ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্ক ঠিক সেই একই ভূমিকা পালন করবে। তাহলে বল মানে কি? বল মানে শুধুই ছিল বল। আর টর্ক মানে কি? টর্ক মানে বল ইনটু বলের বাহু, মানে বলকে দূরত্ব দিয়ে গুণ করতে হবে।
তাহলে বুঝতেই পারছো এর একক হবে এসআই পদ্ধতিতে নিউটন ইন্টু মিটার, সিজিএস পদ্ধতিতে হবে ডাইন ইন্টু সেন্টিমিটার, মানে বল ইন্টু বলের বাহু, বল গণিত বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ক্লিয়ার? তাহলে আমাদের এই টর্ক বিষয়টা কিন্তু এখানে কাজে লাগবে। তাহলে আমরা যে জায়গাটায় আলোচনা করছিলাম, তাহলে কোন একটা আমরা এবি একটা ইলেকট্রিক ডাইপোল, সেই ইলেকট্রিক ডাইপোলকে আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা থিটা কোণ করে রেখেছি। সাপোজ ধরো ও বিন্দুতে আমরা কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এবি এই ইলেকট্রিক ডাইপোলটাকে আমরা থিটা অ্যাঙ্গেলে এই সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে রেখেছি। তাহলে কি হবে, আমাদের এখানে ইলেকট্রিক ডাইপোল মানে আমরা জানি এ প্রান্তে রয়েছে তার একটা আধান ধরো -q, আর বি প্রান্তে রয়েছে +q আধান, রাইট? তাহলে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা আধান রাখি, সেই আধানটা কি অনুভব করে? বল অনুভব করে। সেই বলটা কত? বল মানে আমরা জানি যে আধানের মান ইনটু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে F সমান Q ইনটু E। দেখো ঘুরিয়ে আমরা আগের দিন E সমান আমরা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কিভাবে দিয়েছিলাম? একক আধান যে বল অনুভব করে, তাই তো? E সমান ছিল আমাদের F/Q। তাহলে ঘুরিয়ে যদি বলো F সমান কত হবে, তাহলে Q ইনটু E, এটাও আমাদের মনে রাখতে হয়। তার মানে আমরা বলতে পারবো যে +q আধানের উপর একটা +QE বল কোন দিকে কাজ করছে? তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কাজ করছে, রাইট? একইভাবে -q, এ বিন্দুতে থাকা -q আধানের উপর ক্রিয়াশীল বলটা কত হবে? -QE। তাহলে উপরের দিকের এটা যদি +QE হয়, তাহলে -QEটা হবে নিশ্চয়ই নিচের দিকে, এবং তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ বলরেখা রয়েছে তার ঠিক প্যারালাল কিন্তু নিচের দিকে, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের ঠিক বিপরীত দিকে, রাইট? তাহলে এ বিন্দুতে কাজ করছে যে বলটা সেটা হলো -QE, আর বি বিন্দুতে কাজ করছে যে বলটা সেটা হলো +QE। দেখো তাহলে এ এবং বি, এই এবি সরলরেখা বরাবর বা এবি ইলেকট্রিক ডাইপোল বরাবর তার দুটো প্রান্ত বিন্দুতে দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল কাজ করছে। তাহলে এরা কিসের জন্ম দেবে? এরা একটা বিশুদ্ধ ঘূর্ণন গতির জন্ম দেবে। তার মানে আমরা দেখতে পাবো এখানে কাজ করছে একটা টর্ক, রাইট? তাহলে আমরা সেই সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখি, তাহলে তার উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করতে দেয়। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা নির্ণয় করবো যে এটা টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, রাইট? তাহলে আমরা দেখব যে কোন একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা কোন একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখি, তাহলে তার উপর ক্রিয়াশীল টর্কটা কত হয় সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে নিশ্চয়ই ছবিটাও তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে এ এবং বি এই দুই প্রান্ত বিন্দুতে যে আধানগুলো রয়েছে সেই আধানের উপর কতটা পরিমাণ বল কাজ করছে। একটাতে দেখো -QE আর একটাতে কাজ করছে +QE। তাহলে বলতো ছাত্রছাত্রী এখানে মোট বল যদি আমি বলি, তাহলে এখানে টোটাল ফোর্স তোমাদেরকে যদি বলা হয় যে টোটাল ফোর্সটা কত, টোটাল ফোর্স মানে দেখো একটার উপর দেখো -QE আর আরেকটার উপর দেখো +QE। তো ছাত্রছাত্রীরা মনে রাখবে যে একটা ইলেকট্রিক ডাইপোলকে যখন আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, তখন দেখা যায় যে তার উপর কিন্তু লব্ধি বল কিন্তু 0। তো আমরা আগেও পড়েছি যে একটা কাপল মানে দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল কাজ করছে। তাহলে তার যদি মোট বল বের করো, মোট বলটা কিন্তু শূন্য হয়ে যায়। কিন্তু এখানে মোট বল শূন্য হলেও বলের যেহেতু ক্রিয়া রেখা দুটো আলাদা, সেই কারণে আমরা দেখতে পাবো এখানে কিন্তু একটা পিওর রোটেশন বা একটা বিশুদ্ধ ঘূর্ণন গতির জন্ম দেবে। ক্লিয়ার? তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা একেবারে চলে আসবো এখানে এই টর্ক, ক্রিয়াশীল টর্কটা কত। তাহলে সেই টর্ক মানে আমরা কি শিখলাম? টর্ককে আমরা টাউ দ্বারা ডিনোট করব। টর্ক মানে আমরা শিখলাম বল ইনটু বলের বাহু, তাই তো? তাহলে যে কোনো একটা বলের মান ইনটু আমরা যেটা বের করব সেটা হলো বলের বাহু বা বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এখানে আধানগুলোর উপর ক্রিয়াশীল বলের মান কত? Q ইনটু E। ক্লিয়ার? এবং এখানে বলের বাহু বলতে আমরা যদি ধরে নিই যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে ইলেকট্রিক ডাইপোলটা থিটা কোণ করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকেও থিটা ধরতে পারবো, কারণ এটা দেখো এই সরলরেখাগুলো পরস্পর প্যারালাল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এক্ষেত্রে এ বি এটার নাম যদি আমরা সি দিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এসিটাকে একটা লম্ব হিসাবে ভাবতে পারবো, রাইট? তাহলে আমাদের এখানে লাগবে টাউ মানে কি? যে কোনো একটা বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, আমরা যেটাকে বলের বাহু বলি। তাহলে এখানে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব মানে কি? ছবিটা আমরা দেখতে পাচ্ছি লম্ব কোণটা, এসিটা হলো লম্ব,
অনেকে ভুল করে, অনেকে ভাবে যে স্যার বিসিটা কেন হলো না। দেখো ছাত্রছাত্রীরা, এখানে কিন্তু থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব বলতে গেলে আমাকে কিন্তু এসিটা নিতে হবে। এবার কেউ যদি বলে স্যার আমি এটা থিটা না ধরে যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি, তাহলে তোমার সেক্ষেত্রে তখন বিসি দিয়ে গুণ করতে হবে। তার মানে সবসময় লম্ব দিয়ে গুণ করতে হবে। বল ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে বল হলো কিউই আর লম্ব দূরত্ব এসি। এখানে দেখো কিউ ইন্টু ই, বলো তো ওই ত্রিভুজের জন্য এসি, এসি মানে কি হবে আমাদের এখানে দেখো ইলেকট্রিক ডাইপোলের যে দূরত্ব, ইলেকট্রিক ডাইপোলের দূরত্ব মানে এ থেকে বি এর দূরত্বটাকে আমরা সবসময় 2l ধরি, এটা আমাদের নোটেশন, আগের দিনে ধরেছিলাম। তাহলে এ থেকে বি এই দূরত্বটা যদি 2l হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে দেখো আমরা লম্ব বাই অতিভুজ মানে কি জানি, সাইন থিটা। তার মানে আমাদের এই লম্ব সমান কত হবে, লম্ব সমান হবে দেখো 2l ইন্টু কত, সাইন থিটা। তোমরা এই ত্রিভুজের জন্য সাইন থিটা যদি করো, সাইন থিটা ইজ ইকুয়াল টু দেখো হবে লম্ব মানে এসি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে দেখো এবি, রাইট। তাহলে এসি, এসি মানে কত, এসি মানে দেখো আমাদের এসিটাই বের করতে হবে, আর এবির জায়গাতে কত, এবি মানে 2l। তাহলে অতএব বলো তো এসি সমান কত, এসি সমান হয়ে যাবে দেখো 2l ইন্টু সাইন থিটা। এসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 2l ইন্টু সাইন থিটা। তাহলে আমাদের এই এসির মানটা বসিয়ে দিতে হবে, লম্ব দূরত্বটা হয়ে গেল 2l ইন্টু সাইন থিটা। এখানে দেখো তো আমরা 2l ইন্টু কিউ, 2l ইন্টু কিউ এটাকে যদি আমরা এক জায়গায় রাখি তাহলে, এবং ইটাকে আমরা যদি রাখি তাহলে সাইন থিটা থাকছে সেই সঙ্গে। বলো তো এই 12 ইন্টু ই, 12 ইন্টু ই মানেই তো, বা 2q ইন্টু এল মানেই তো আমাদের, আমরা জানি কি, আমরা জানি পি, পি মানে হলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তার মানে টাউ ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের পি ই সাইন থিটা। একটা বিখ্যাত আমরা রাশিমালার উপনীত হলাম, টাউ ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটা মানে আমরা ভেক্টরের কোন প্রোডাক্টের ক্ষেত্রে সাইন আসতে দেখি, ক্রস প্রোডাক্ট। অবশ্যই টাও একটা ভেক্টর রাশি, তাহলে এটাকে যদি তুমি ভেক্টরলি লেখো তাহলে টাও ইজ ইকুয়াল টু হয়ে যাবে, টাও ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, পি ক্রস ই, পি ক্রস ই। তাহলে টাও ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এটা একটা ভেক্টর রাশি, তাহলে এটা সাইন থিটা যেহেতু আছে সুতরাং এটা ক্রস প্রোডাক্ট থেকে সাইন থিটা আসবে। তাহলে অনেকে বলতে পারে স্যার এটা যদি ভেক্টর রাশি হয় তাহলে এর অভিমুখ কোন দিকে হবে, সেখানে অভিমুখটা কোন দিকে, দেখো ই এর অভিমুখ নিচ থেকে উপরের দিকে, আর পি এর অভিমুখ কোন দিকে, পি এর অভিমুখ মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে। তার মানে এ থেকে বি এর দিকে হলো পি এর অভিমুখ, রাইট। এদিকে হলো দেখো পি এর অভিমুখ, তার মানে এটা হলো পি ভেক্টর, আর এদিকে আছে ই ভেক্টর। তাহলে তোমাকে পি ক্রস ই করতে হবে। তাহলে পি ক্রস ই মানে কি, পি থেকে ই এর দিকে তোমাকে একটা ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। তাহলে আমরা যদি ডান পাকের স্ক্রু যদি এটা হলো পি ভেক্টর আর এটা হলো ই ভেক্টর, তাহলে পি ভেক্টর থেকে ই ভেক্টরে তুমি যদি একটা ডান পাকের স্ক্রু ঘোরাও ও বিন্দুতে রেখে, তাহলে একটা ডান পাকের স্ক্রু ঘোরালে দেখো এটা খুলে বেরিয়ে আসছে, তার মানে এর অভিমুখ হবে ও বিন্দু বরাবর। পি ভেক্টর এবং ই ভেক্টর যে তলে রয়েছে, যে তলে মানে আমাদের বোর্ডের তলে, সেই বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে বহির্মুখী হবে। তার মানে ও বিন্দু বরাবর আমরা দেখতে পাবো বোর্ড থেকে বাইরের দিকে, এটা হবে তোমার টাও ভেক্টরের অভিমুখ। দেখো পি ক্রস ই, তাহলে পি ক্রস ই যদি করতে চাও তাহলে এই দিক বরাবর যদি একটা ডান পাকের স্ক্রু ঘোরাও তাহলে দেখো বেরিয়ে আসছে, তার মানে ও বিন্দু বরাবর বহির্মুখী, এটা হবে তোমার টাও ভেক্টরের অভিমুখ। ক্লিয়ার? তাহলে আমরা শিখে গেলাম একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে তার উপর ক্রিয়াশীল টর্কটা কত হয় সেটা আমরা শিখে গেলাম। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, রাইট। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো, এর দেখো তুমি এবার একক মাত্রা সবই বের করতে পারবে। তাহলে এখান থেকে তুমি যদি বলো স্যার এই টর্কের তাহলে একক বা মাত্রা কি হবে, তাহলে সবাই বুঝতে পারছো যে এখানে টর্কের একক বলতে গেলে আমরা সাধারণত আমরা বল ইন্টু দূরত্ব, তার মানে এসআই পদ্ধতিতে আমরা নিউটন ইন্টু মিটার এই এককটা ব্যবহার করি, আর সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা ডাইন ইন্টু সেন্টিমিটার এই এককগুলো ব্যবহার করি, রাইট। নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হলো এই টর্কের মানটা কখন ম্যাক্সিমাম হবে এবং কখন মিনিমাম হবে, কখন ম্যাক্সিমাম এবং কখন মিনিমাম ভালো করে বুঝে নাও। তাহলে টাউ ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। তাহলে বলো তো এটা ম্যাক্সিমাম হতে গেলে থিটার মানটা তুমি যদি 90 ডিগ্রি বসাও, তাহলে থিটার মান 90 ডিগ্রি বসালে সাইন 90 এর মান কত, 1। তার মানে টাও এর মান তখন কত হয়ে যাচ্ছে, টাও এর মান হয়ে যাচ্ছে দেখো পি ইন্টু ই, এটাই হলো টাও এর ম্যাক্সিমাম মান। তার মানে তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা যখন ইলেকট্রিক ফিল্ডটার সঙ্গে যখন ইলেকট্রিক ডাইপোলটাকে তুমি একেবারে লম্বভাবে রাখবে,
90 ডিগ্রি কোণ করে রাখবে, তখন সে ঘুরে গিয়ে সবসময় তার উপর একটা টর্ক কাজ করছে এবং সেই টর্কটা হবে ম্যাক্সিমাম। তার মানটা কত? পি ইন্টু ই। এবং এই ম্যাক্সিমাম টর্ক একে ঘুরিয়ে নিয়ে গিয়ে, খুব তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে গিয়ে, যতক্ষণ না ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে বা তড়িৎ বলরেখার সঙ্গে প্যারালাল হচ্ছে ততক্ষণ একে ঘুরিয়ে তারপর ম্যাক্সিমাম টর্কটা কাজ করবে। এবার অনেকে বলতে পারে স্যার এই ঘুরে গিয়ে কি এখানে থেমে যাবে? নিশ্চয়ই নয়, কারণ এখানে তার মধ্যে একটা মোমেন্টাম চলে এসছে। তার মানে সে এখানে এসে থামতে পারবে না, আবার এইদিকে কিছুটা যাবে, আবার এইভাবে যাবে, দিয়ে এইভাবে দুলতে 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 একটা সময় গিয়ে দেখবে থেমে যাবে। রাইট? তাহলে এটা হলো ম্যাক্সিমাম। তোমাদের বের করতে দেয় কোন অবস্থানে ম্যাক্সিমাম হবে। একইভাবে বলো তো থিটার মানটা তুমি যদি 0 অথবা 180 ডিগ্রি বসাও, তাহলে দেখো টাও এর মানটা কত হয়ে যাচ্ছে? সাইন 0 অথবা 180 মান কত? 0। তাহলে এখানে টাও এর মান হয়ে যাচ্ছে দেখো 0। এটা হয়ে গেল আমাদের টাও এর মিনিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালুটা হতে পারে 0 আর ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারে পি ইন্টু ই। তাহলে এটা কখন হবে? যখন যখন অ্যাঙ্গেলটা 0 অথবা 180 ডিগ্রি। 0 মানে এই দেখো বি বিন্দুটা মানে প্লাস কিউ আধানটা আমাদের উপরের দিকে, মাইনাস কিউ আধানটা নিচের দিকে, তার মানে এটা হলো 0 ডিগ্রি অ্যাঙ্গেল। কেউ যদি বলে স্যার প্লাস কিউ আধানটাকে মানে বি বিন্দুটাকে যদি আমরা নিচে আনি আর এ বিন্দুটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে তখন মাইনাস 180 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু দুটো ক্ষেত্রেই দেখো আমাদের কিন্তু ক্রিয়াশীল বলটা কিন্তু 0। অনেকে ভাবে যে স্যার তাহলে দুটো ক্ষেত্রে কেন 0 হচ্ছে? কারণ দেখো এই বিন্দুতে যখন তোমার এখানে বি আর এখানে যখন এ চলে আসবে, তখন ভালো করে দেখো বি বিন্দু বরাবর দেখো কিউইটা কিউ ইন্টু ই এটা উপরের দিকে, আবার দেখো মাইনাস কিউইটা এটা দেখো নিচের দিকে, এবং এরা দেখো একই সরলরেখায় চলে এসছে। এদের ক্রিয়ারেখা যদি একই হয়ে যায় তাহলে টর্ক 0 হয়ে যাবে দেখো। রাইট? তাহলে আমাদের এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা আমরা রাখতে হবে। এখান থেকে আমরা আবার দেখো আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের মানের সংজ্ঞাটাও দিতে পারি। কিভাবে? দেখো কেউ যদি বলে যে স্যার এখানে ই যদি 1 ধরা হয়, মানে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যযুক্ত কোন একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা একটা ইলেকট্রিক ডাইপোলের উপর ক্রিয়াশীল যে সর্বোচ্চ টর্ক, সেই মানটাই কি আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি এর সঙ্গে এক নয়? তাহলে আমরা এখান থেকে কিন্তু ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি এর আর এক রকম ভাবে ডেফিনিশন দিতে পারি। কিভাবে? বলছে যে কোন একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে একক তড়িৎ প্রাবল্যের কোন একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোন একটি ইলেকট্রিক ডাইপোলকে 90 ডিগ্রি কোণ করে বা লম্বভাবে রাখলে সেই অবস্থায় তার উপর ক্রিয়াশীল সর্বোচ্চ টর্কটাই হলো ওই ইলেকট্রিক ডাইপোলের ডাইপোল মোমেন্ট, মানে টাউ ইজ ইকুয়াল টু হয়ে গেছে পি। এখান থেকে আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি, কিন্তু আমাদের আগেকার সংজ্ঞাটাই বেশি ভালো, ওটাই বেশি ব্যবহার হয়, তবে এখান থেকেও আমরা একটা ডেফিনেশন তৈরি করতে পারি। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের একটা যদি আমরা কোন একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে তার উপর ক্রিয়াশীল টর্কটা কত হবে এবং টর্কটা কখন ম্যাক্সিমাম হচ্ছে, কখন মিনিমাম হচ্ছে, এবং সেখান থেকে তার ডেফিনেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু সহজেই বের করতে পারি, এবং তার ভেক্টর রূপটাও আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমরা যে জায়গাটা যাব, আমাদের এই টর্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে এবং অঙ্ক করার ক্ষেত্রে এই ধারণাগুলো কিন্তু আমাদের কাজে লাগে। সুতরাং মাথায় রাখতে হবে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, এটা মনে রাখবে। ভেক্টর রূপটা টাউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তাহলে টাউ এর ভ্যালু বের করতে গেলে পি ইন্টু ই ইন্টু সাইন থিটা হয়ে যাবে। রাইট? নেক্সট আমরা যাব এবার আমাদের ডাইইলেকট্রিক্স এর আলোচনায়, অর্থাৎ যাদেরকে আমরা পড়া বৈদ্যুতিক পদার্থ হিসাবে চিনি। রাইট? তাহলে আমরা শিখবো সেই ডাইইলেকট্রিক বা ডাইইলেকট্রিক সাবস্ট্যান্স যেগুলোকে বলে। এই ডাইইলেকট্রিক্স বা ডাইইলেকট্রিক সাবস্ট্যান্স যেগুলো, তার মধ্যে কি কি আছে মনে রাখবে, যে যারা তড়িতের কুপরিবাহী, মানে ইলেকট্রিক যারা কন্ডাক্ট করতে পারে না, তারাই হলো ডাইইলেকট্রিক্স। তাদেরকে আমরা আর একটা কি নামে চিনেছিলাম? ইনসুলেটর বা অন্তরক। আসলে সেই ইনসুলেটর বা অন্তরকই আসলে ডাইইলেকট্রিক্স। তাহলে আমরা শিখবো ডাইইলেকট্রিক্স। রাইট? এর আর একটা নাম কি বললাম? ইনসুলেটর, তোমরা যেটা পড়েছিলে। তাহলে ডাইইলেকট্রিক কাকে বলবো? বলছে যে পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রন ডেনসিটি খুবই কম, মানে আমরা একেবারে শূন্য ধরতে পারি না, দেখা যায় যে 10⁷ এর থেকে কম হয়ে গেলেই তাদের ক্ষেত্রে আমরা বলি যে তারা কিন্তু অন্তরকের মতো আচরণ করতে শুরু করে।
মানে যারা তড়িৎ পরিবহন করতে পারে না, যাদের আমরা মুক্ত ইলেকট্রন শূন্য ধরে নিই, আমরা তাদেরকেই ডাইইলেকট্রিক্স নামে চিনব। তার মধ্যে অন্যতম কি, যেমন কাঁচ, যেমন তোমার অভ্র বা মাইকা, যেমন আমরা যে কোনো ধরনের প্লাস্টিক, এবোনাইট ইত্যাদি ইত্যাদি, রাইট? আমাদের এই ডাইইলেকট্রিক্স গুলোর আবার দুটো ভাগ রয়েছে। আমরা একটাকে বলবো নন পোলার বা যাদেরকে বলা হয় অমেরুবর্তী পদার্থ, আর আরেক ধরনের সাবস্টেন্স রয়েছে যাদেরকে বলি আমরা পোলার সাবস্টেন্স বা মেরুবর্তী পদার্থ। তোমরা কেমিস্ট্রিতে হয়তো শিখে থাকবে, বা আমি আগের দিনও দেখবে কিছুটা শুরু করেছিলাম। তাহলে এই ডাইইলেকট্রিক্সের মধ্যে নন পোলার কারা, অর্থাৎ অমেরুবর্তী পদার্থ কারা? সাধারণত দেখা যায় আমাদের যে সমস্ত জৈব যৌগগুলো রয়েছে, ম্যাক্সিমাম মিথেন, ইথেন ইত্যাদি ইত্যাদি, তারাই সাধারণত নন পোলারের মতো আচরণ করে। কিছু ব্যতিক্রম আছে। আর পোলারের মধ্যে যেমন তোমরা আগের দিন বলছিলাম, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড যেটা, তারপরে তোমার জল, কার্বন ডাইঅক্সাইড, তারপরে অ্যামোনিয়া ইত্যাদি ইত্যাদি, এরা পোলার। তাহলে নন পোলার এবং পোলার কিসের উপর ভিত্তি করে আমরা এদেরকে ভাগ করি? বলছে যে সমস্ত পদার্থের এগুলো কিন্তু এক একটা মলিকুল, যাদের ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র, মানে আমরা ধরে নিতে পারি তাদের নিউক্লিয়াসের যে সেন্টার, যেখানে প্রোটনগুলো রয়েছে তার যে সেন্টার, যেটাকে আমরা ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র বলবো, এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র মানে যেখানে ওই ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রন মহল, তাদের যে আমরা সেন্টার অফ ম্যাস যে পয়েন্টটা খুঁজে পাবো, সেই দুটো পয়েন্ট যদি একই বিন্দুতে থাকে, তার মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো একেবারে সিমেট্রিক। মলিকুলগুলোর শেপ একেবারে সিমেট্রিক, তাদের যে অ্যাটমগুলোর স্ট্রাকচার রয়েছে সেগুলো একেবারে সিমেট্রিক। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করছে। তাহলে বলো তো, একই বিন্দুতে যদি প্লাস মাইনাস দুটো আধানে অবস্থান করে, তার মানে নেট তোমার চার্জ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এদের মধ্যে যদি কোনো সেপারেশন না থাকে, তাহলে তো এখানে ইলেকট্রিক ডাইপোল তৈরি হবে না, তার মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টও আসবে না। এই ধরনের সাবস্টেন্সগুলোকে বলবো আমরা নন পোলার সাবস্টেন্স। তার মানে এই নন পোলার সাবস্টেন্সের ক্ষেত্রে এক একটা মলিকুলের যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কিন্তু 0। আমি কিন্তু এক একটা মলিকুলের কথা বলছি, কোন অবস্থায় কোনো তড়িৎ ক্ষেত্র প্রয়োগ না করা অবস্থাতে, রাইট? এদেরকে বলবো আমরা নন পোলার সাবস্টেন্স। একইভাবে তাহলে পোলার সাবস্টেন্স কারা হবে এটা একটু বলে নিই। পোলার সাবস্টেন্সের ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো যে তাদের মলিকুলগুলোর ক্ষেত্রে একদিকে চলে আসবে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র, আরেক সাইডে চলে যাবে ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র। মানে মোট কথা তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে, একটা ডিস্টেন্স থাকবে। তাহলে এই ডিস্টেন্স বা দূরত্ব যদি থাকে, তাহলে বুঝতেই পারছো দুটো সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান যদি খুবই ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, তাহলে তারা একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি করছে, এবং এর ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে। তার মানে এর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি আর কিন্তু নট ইকুয়াল টু 0 হয়ে গেছে। এবার তো পি এর ভ্যালুটা তুমি বের করতে পারবে, এদের যে কোনো একটা আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্বটাকে তুমি আর দিয়ে লিখতে পারো, বা আমরা যে 12 দিয়ে লিখেছিলাম, তুমি যদি বলো স্যার 12 রাখবো, তার মানে আধান ইনটু 12, তার মানে নট ইকুয়াল টু 0 হয়ে গেল, রাইট? তাহলে বুঝতেই পারছো যে নন পোলার আর পোলার ব্যাপারটা কি। পোলার মানেই আমাদের আধানগুলো আলাদা হয়ে থাকবে, ধনাত্মক এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র একটু দূরত্ব থাকবে, তাহলে হয়ে যাবে এরা পোলার। আর নন পোলার মানে একই বিন্দুতে থাকবে। এইবার বিষয়টা দেখো, তুমি যদি নন পোলার একটা মলিকুলকে যদি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে এবার কিন্তু এই ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র আর ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র একটু সেপারেট হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাবো যে এবার এখানে দেখা যাচ্ছে ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র, এদিকে দেখা যাচ্ছে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র চলে এসছে, তার মানে এরা পরস্পর সেপারেট হয়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি নন পোলার সাবস্টেন্সকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে কিন্তু পোলার সাবস্টেন্সের মতো আচরণ করতে শুরু করছে, রাইট? কিন্তু যতক্ষণ ইলেকট্রিক ফিল্ড ছিল না ততক্ষণ কিন্তু এরা এক জায়গাতেই ছিল। যেই ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে তখন আমরা দেখতে পাবো এই পজিটিভ, তার সেন্টারের যে পজিটিভ আধানটা সেটা তড়িৎ ক্ষেত্রের দিকে একটা বল অনুভব করবে, আর নেগেটিভ আধানটা তার বিপরীত দিকে বল অনুভব করবে, ফলে তাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন চলে আসছে। দেখো, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার আগে তারা একই বিন্দুতে ছিল, যেই প্রয়োগ করছে ইলেকট্রিক ফিল্ড
তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা সেপারেশন চলে আসছে, তার মানে একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, তার মানে এরা কিন্তু পোলার সাবস্টেন্সের অণুর মতোই কাজ করছে। তাহলে তুমি যদি একটা তড়িৎ ক্ষেত্রে এটাকেও যদি তড়িৎ ক্ষেত্রে রাখো, তাহলে এটাকে তড়িৎ ক্ষেত্রে রাখলেও কিন্তু এর আগে থেকে ইলেকট্রিক ডাইপোল আছে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে আছে, সুতরাং সে জাস্ট এদিক বরাবর সজ্জিত হয়ে গেল। তাদের যদি এরা এইরকম অন্য অভিমুখে থাকতো, দেখা যাচ্ছে এখানে প্লাস এখানে হয়তো মাইনাস, তাহলে এরা কি হবে, এরা এই দিক বরাবর চলে আসবে, তার মানে প্লাস মাইনাসটা পোলারাইজড হয়ে যাচ্ছে, মানে ই এর অভিমুখে চলে আসছে পিটা, রাইট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পোলার এবং নন পোলার দুটো সাবস্ট্যান্সই কিন্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যে একই ধরনের আচরণ করে। এটার একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, এটার একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে। আমরা এবার শিখবো যেটা, সেটা হলো আমাদের পোলারাইজেশন বিষয়টা আমাদের শিখতে হবে। পোলারাইজেশন মানে বাংলায় যেটাকে বলি আমরা অভিমুখীকরণ। তাহলে এই পোলারাইজেশনের ক্ষেত্রে পোলারাইজেশন বিষয়টা কি আমরা একটু জেনে নিই। তাহলে এবার আমরা চলে যাব যে জায়গাটায়, সেটা হলো পোলারাইজেশন। এই পোলারাইজেশন আমরা প্রথমে শিখবো মেটালের জন্য, তারপরে আমরা শিখবো ডাইইলেকট্রিক্সের জন্য। তাহলে আমরা আসছি এবার পোলারাইজেশনে। পোলারাইজেশন একমুখীকরণ বা সমমুখীকরণ যেটাকে বলি। সাপোজ ধরো আমার এখানে একটা নেগেটিভ প্লেট আছে আর একটা পজিটিভ প্লেট আছে, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো মাইনাস থেকে প্লাসের দিকে কিছু তড়িৎ বলরেখা যাবে, মাইনাস থেকে প্লাসের দিকে আমরা দেখতে পাবো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো যাচ্ছে, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ মাইনাস থেকে প্লাসের দিকে, রাইট। এইবার তুমি কি করলে, এর মধ্যে তুমি একটা মেটালকে নিয়ে এলে। মেটাল, আমি কিন্তু ধাতুর কথা বলছি, প্রথমে ধাতু, তারপরে আমরা ডাইইলেকট্রিক্সে আসছি। তাহলে কি হবে, ধাতুর মধ্যে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে চলে যাবে, ইলেকট্রনগুলো দেখো এই মাইনাসের দিকে তারা সজ্জিত হয়ে যাবে, রাইট, প্লাসের দিকে, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের দিকে তারা চলে যাবে। আর এই মাইনাসের দিকে চলে আসবে দেখো পজিটিভ আধানগুলো, মানে ইলেকট্রনের অ্যাকচুয়ালি ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি মানে আমরা সেগুলোকে ধরে নিই পজিটিভ আধান, আর ফ্রি ইলেকট্রনগুলো সব এই সাইডে চলে গেল। এবং আমরা যদি ধরে নিই যে তোমার এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা ছিল কত, E0 E0, রাইট। তাহলে এই E0 তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটাকে ব্যালেন্স করার জন্য যত ফ্রি ইলেকট্রন ছিল সবগুলো দেখো তড়িৎ ক্ষেত্র বরাবর তারা চলে গেল। তাহলে উল্টো দিকে ইলেকট্রনের ঘাটতি মানে সেখানে পজিটিভ আধান ধরে নেব। তাহলে বলো তো এর মধ্যে দেখো, এবার এর মধ্যে আমরা কি দেখতে পাবো, এর উল্টো দিকে আমরা একটা, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র আমাদের প্লাস থেকে মাইনাসের দিকে যেটা যাচ্ছিল, সরি এটা আমাদের উল্টো হয়েছে, এই দিকটা আমরা প্লাস রাখলাম আর এই দিকটা আমাদের মাইনাস আছে, কারণ তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ আমাদের প্লাস থেকে মাইনাসের দিকে হয়। তাহলে জায়গাটা একটু প্রথমে কনসেপ্টটা একটু ভুল হয়েছিল। তাহলে এখানে প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের এদিকে পজিটিভ প্লেট, এদিকে নেগেটিভ প্লেট, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো যাচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমাদের পজিটিভ টু নেগেটিভের দিকে, রাইট। এইবার তুমি যখনই একটা ধাতুকে রাখবে, তাহলে ধাতুকে রাখলে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এই দিকে চলে আসবে তার মাইনাস চার্জগুলো, আর এই উল্টো দিকে তোমার অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রনের ঘাটতি মানেই ওইদিকে প্লাস চার্জগুলো চলে যাচ্ছে। এবং এখানে দেখো প্রচুর সংখ্যক যেহেতু ফ্রি ইলেকট্রন আছে, কারণ এটা ধাতু, যে কারণে আমাদের প্রয়োজন মতো যতগুলো ফ্রি ইলেকট্রন দরকার এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে ব্যালেন্স করার জন্য ততগুলো ফ্রি ইলেকট্রন কিন্তু আসতে পারে। তাহলে আমাদের এখানে দেখো আবার আমরা উল্টো দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হতে দেখছি মেটালের মধ্যে, প্লাস থেকে মাইনাসের দিকে, এইটাকে বলবো আমরা পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড। তাহলে মেটালের মধ্যে তার ফ্রি ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনের জন্য তার মধ্যে আবার দেখা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, কোন দিকে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড যেটাকে আমরা পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড বলি, তাহলে এই পোলারাইজড ইলেকট্রিক ফিল্ডটা দেখো ঠিক উল্টো দিকে। তাহলে বলো তো আমাদের এবার যদি বলি এর যে কোনো বিন্দুতে আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কত হবে, ই মানে দেখো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মাইনাস পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড, এটা আমাদের মাথায় রাখতে হবে। মেটালের ক্ষেত্রে কি হয়, মেটালের ক্ষেত্রে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড দুটোই কিন্তু ইকুয়াল, কারণ এখানে প্রচুর সংখ্যক ফ্রি ইলেকট্রন আছে। তা এই ইনটকে ব্যালেন্স করার জন্য যতগুলো ফ্রি ইলেকট্রন আসা দরকার সবগুলোই আসতে পারছে, যে কারণে আমাদের মেটালের ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল হয়ে যায়। তাহলে ইনট আর পিনট যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে বলতো এই মেটালের মধ্যে যে কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, 0। আমরা ওই কারণে বলি যে কোনো ধাতুর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না।
ধাতুর ভেতরে আমরা একদম ভেতরের পয়েন্টে যদি বলি লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় কত হবে, 0 হবে। কিন্তু এটাই যদি তোমার এবার ডাইইলেকট্রিক্স হয়ে যায়, ডাইইলেকট্রিক্সের ক্ষেত্রে কি হবে, কারণ এখানে ফ্রি ইলেকট্রন নেই, ফ্রি ইলেকট্রন না থাকার জন্য দেখো যতগুলো আমাদের এই এক্সটার্নাল ফিল্ডটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এইভাবে সজ্জিত হওয়ার জন্য সেটা তত ফ্রি ইলেকট্রন নেই। না থাকার জন্য কি হচ্ছে, না থাকার জন্য এই যে মলিকুলগুলো একদিকে প্লাস একদিকে মাইনাস, একদিকে প্লাস একদিকে মাইনাস এইভাবে সজ্জিত হতে দেখো একটা সাইডে মাইনাস আর একটা সাইডে দেখো প্লাস চার্জ তৈরি হয়েছে। কিন্তু এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে ব্যালেন্স করার জন্য যতটা দরকার ছিল ততটা কিন্তু পারলো না। তার মানে এখানে আমরা দেখা যাচ্ছে যে এখানেও একটা আমাদের পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু এই পোলারাইজড ইলেকট্রিক ফিল্ডের মানটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মানের থেকে কি হয়ে যাবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মানের থেকে কম হয়ে যাবে। তার মানে তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা হবে বেশি আর পোলারাইজড ইলেকট্রিক ফিল্ডটা হবে কম। তাহলে বলো তো এবার কি লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই নট মাইনাস ইপি 0 হবে? তার মানে এটা নট ইকুয়াল টু 0, কারণ আমরা দেখতে পাচ্ছি ই নটটা বেশি আর ইপিটা হয়ে গেছে কম, কারণ ভেতরে এবার পোলারাইজড ইলেকট্রিক ফিল্ডটা এই ই নটকে প্রশমিত করতে পারছে না, কারণ তার মধ্যে তো ফ্রি ইলেকট্রন নেই। সুতরাং ই নটকে ব্যালেন্স করার জন্য যতগুলো মুক্ত ইলেকট্রন আসার দরকার ছিল তত আসতে পারছে না। তার ফলে আমরা দেখতে পাবো ভেতরের এই পোলারাইজড ইলেকট্রিক ফিল্ডটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের থেকে কম হয়ে যাচ্ছে। কোন পদার্থ এটা? এটা ডাইইলেকট্রিক। তাহলে ডাইইলেকট্রিকের মধ্যে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নট ইকুয়াল টু 0, কিন্তু মেটালের মধ্যে আমরা দেখতে পাবো যে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0। এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যে জায়গাটায় যাব সেটা হলো আমাদের এবার খুব ইম্পর্টেন্ট আর একটা জায়গায় ঢুকবো, সেটা হলো আমাদের শিখতে হবে ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে। এবং সেই ইলেকট্রিক ফ্লাক্সটা যদি আমরা ভালোভাবে না বুঝে নিই তাহলে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা হলো গসেস থিওরেম, সেই গসেস থিওরেম কিন্তু আমরা শিখতে পারবো না, রাইট? তো আমরা এবার সেই জায়গায় আস্তে আস্তে ঢুকবো। এই চ্যাপ্টারের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো সেই গসেস থিওরেম। আমরা সেই গসেস থিওরেমের আলোচনা করে আজকে শেষ করব। তাহলে আমরা চলে যাব এবার যেটা প্রথমেই আমাদের একটু জেনে নিতে হবে। ছাত্রছাত্রীরা তোমরা দেখবে ক্লাস 9-এ ক্ষেত্রফলকে স্কেলার রাশি হিসাবে শুনে এসছো, কিন্তু যারা একটু ভালো স্যার বা যারা একটু তোমাদের হয়তো নলেজ বা একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করে তারা সেই সমস্ত স্যাররা বলে থাকেন যে ক্ষেত্রফলটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ ক্ষেত্রফলটা তোমাদের হয়তো ক্লাস 9-10-এর ধারণাতে স্কেলার রাশি ঠিকই, কিন্তু উঁচু ক্লাসে গিয়ে দেখবে ক্ষেত্রফল আবার একটা ভেক্টর রাশি হিসেবে কাজ করে। তাহলে অনেকে বলতে পারে স্যার ক্ষেত্রফল আবার ভেক্টর, তার মানে তার মান তো আছে জানি, আমরা কোন একটা এরিয়ার ক্ষেত্রফল মাপা আমরা ছোটবেলা থেকে বিভিন্ন অঙ্ক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বা বৃত্ত তাদের ক্ষেত্রফল বা একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা মাপা শিখেছি। তাহলে আপনি বলছেন ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয় তাহলে তার তো আবার অভিমুখও শিখতে হবে, নিশ্চয়ই তাহলে অভিমুখ আছে? একদমই তাই, অভিমুখও আছে। আমরা যে ক্ষেত্রফলকে বলবো এবার এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর। তাহলে এই এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর আসলে কি আমরা দেখব যে সেই এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর আর কিছুই নয়, বলছে তোমরা এতদিন কোন একটা পৃষ্ঠের হয়তো ক্ষেত্রফলের আমার হয়তো দেখা যাচ্ছে এখানে কোন একটা ক্ষেত্র নিয়েছি, সেই ক্ষেত্রের উপরে আমার একটা ক্ষুদ্র ক্ষেত্রফল এলিমেন্টারি ক্ষেত্রফল আমরা ডিএস নিয়েছি, ক্ষুদ্র ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা যদি ভেক্টর রাশি হয় তাহলে ভেক্টর রাশি হলে তার মানটা কোনটা সেটা তো বুঝলে, যে এইখান থেকে এইটুকু এই অঞ্চলটা যেটা আমি সীমানার পরিধির মধ্যে যেটুকু রেখেছি, সীমানার মধ্যে যেটুকুকে রেখেছি সেটা হলো আমাদের এই ক্ষেত্রফলটার মানটা, রাইট? এটা তো বুঝতে পারলাম, বেশ। তাহলে এটা যদি ভেক্টর রাশি হিসাবে সূচিত করতে হয় তাহলে তার অভিমুখ কোন দিকে হবে? বলছে যে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সবসময় সেই ক্ষেত্রফলের উপর বহির্মুখী লম্ব, মানে 90 ডিগ্রি কোণ করে সেই তলটার উপরে 90 ডিগ্রি কোণ করে একটা আউটওয়ার্ড নর্মাল আঁকো, বহির্মুখী লম্ব আঁকো, তাহলে সেই লম্বের অভিমুখটাই হবে ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখ। তাহলে তুমি যদি বলো স্যার আমার এই এ বি বা আমাদের এই পিকিউ এই সরলরেখাটাকে যদি আমি ডিএস ক্ষেত্রফল হিসাবে সূচিত করতে পারি তাহলে বলছে এই পিকিউ সরলরেখার যে দৈর্ঘ্য, পিকিউ সরলরেখার দৈর্ঘ্যটা ডিএস এর মানকে সূচিত করবে। ভালো করে বুঝে নাও, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল একই জিনিস নয়। আমি সাপোজ ধরো কোনো একটা এরিয়ার ক্ষেত্রফল হয়তো 10 মিটার স্কোয়ার, তাহলে এই যে 10
তার যে সাংখ্যমান সেই 10টাকে আমি 10 ইউনিট দৈর্ঘ্য ধরে নেব, মানে 10 একক দৈর্ঘ্য ধরে নেব। তার মানে এই এরিয়া ভেক্টরটা যেটা আমরা অঙ্কন করেছি তার দৈর্ঘ্যটা সূচিত করবে ক্ষেত্রফলের মানকে, আর এই ভেক্টরের অভিমুখটা সূচিত করবে আমাদের এরিয়া ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখটাকে। তার মানে আর কিছুই নয়, তুমি মাথায় রাখবে যে এরিয়া এবার থেকে হয়ে গেল ভেক্টর রাশি, সেই এরিয়ার উপরে আমরা ভেক্টর হিসাবে তার অভিমুখ সূচিত করতে গেলে তার উপর একটা বহির্মুখী লম্ব টানো, সেই বহির্মুখী লম্ব যে তীরটা পেলে সেই তীরের দৈর্ঘ্যটা হবে এই ক্ষেত্রফল ভেক্টরের মানটা, আর তার অভিমুখটা তো সেই ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখী হবে। ক্লিয়ার? তার মানে এবার থেকে আমাদের বুঝে নিতে হবে এরিয়া কিন্তু এবার একটা ভেক্টর আছে। নেক্সট আমরা যে জায়গাটায় আসবো সেটা হলো আমাদের এবার শিখতে হবে যেটা, সেটা ইলেকট্রিক ফ্লাক্স, খুব ইম্পর্টেন্ট। তো আমাদের সেই ইলেকট্রিক ফ্লাক্স বিষয়টা জানতে গেলে আমাদের দেখো এর আগে আমরা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স সম্পর্কে শিখে এসেছি, রাইট? তাহলে এই ইলেকট্রিক ফ্লাক্স যেটা, যাকে বলি আমরা ইলেকট্রিক ফ্লাক্স, বাংলায় যেটা তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্সের কোনো বাংলা নেই। তো তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স আসলে কি? আমরা বলরেখা শিখেছি, দেখা যাচ্ছে যে এখানে কোন একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তোমার কিছু বলরেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এইভাবে আমার লাইনস অফ ফোর্স যাচ্ছে, এইভাবে কিছু লাইনস অফ ফোর্স যাচ্ছে। তাহলে এই যে লাইনস অফ ফোর্স গুলো আমরা এখানে দেখালাম, এই লাইনস অফ ফোর্সের মধ্যে সবগুলো কিন্তু দেখো এই ক্ষেত্রফল বা এরিয়া বা এই পৃষ্ঠতলের উপর কিন্তু লম্ব নয়। লম্ব কোনটা? যেমন তুমি ভাবতে পারো এইটা স্যার লম্ব, 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তার মানে এই অঞ্চলে যদি তুমি স্পর্শক টানো, সেই স্পর্শকের সঙ্গে এই যে লাইনস অফ ফোর্স সেটা দেখো 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে বাকিগুলো কি? এটার ক্ষেত্রে যেমন অ্যাঙ্গেল দেখো বেশি, এটার ক্ষেত্রে যেমন অ্যাঙ্গেল দেখো একটু কম, এটার ক্ষেত্রে দেখো আরো কম। তাহলে বলছে যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স হবে, তাদের মধ্যে ইলেকট্রিক ফ্লাক্স হবে তারাই, ইলেকট্রিক ফ্লাক্স হলো তারাই, বলছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখাগুলোর মধ্যে যারা লম্বভাবে তলটাকে ছেদ করবে, মানে মধ্যে কথা কি, লম্বভাবে অতিক্রান্ত বলরেখাগুলোই আসলে ইলেকট্রিক ফ্লাক্স। লম্বভাবে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখাগুলোই আসলে তড়িৎ ফ্লাক্স। তারপরে স্যার তড়িৎ ফ্লাক্স আর তড়িৎ বলরেখা তো একই জিনিস? হ্যাঁ একই জিনিস, শুধু মনে রাখতে হবে লম্বভাবে যে সমস্ত তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে তাদেরকে আমরা তড়িৎ ফ্লাক্স হিসাবে চিহ্নিত করতে পারবো। তাহলে অনেকে বলতে পারে স্যার তাহলে এই যে বলরেখাটা এটা তো লম্বভাবে নয়, এটা থিটা কোণ করে আছে, তাহলে এটার কি কোনো তড়িৎ ফ্লাক্সের কোনো আমরা কন্ট্রিবিউশন পাবো না? অবশ্যই পাবো। তাহলে এর তোমার তলটার উপরে লম্বভাবে এর একটা উপাংশ নির্ণয় করো। তাহলে এটা আমরা লম্বভাবে উপাংশ কি, কস উপাংশটা পাবো, কস থিটা, রাইট? তাহলে এটা যদি ই হয় তাহলে দেখো ই কস থিটা, এই যে উপাংশটা আমাদের এই দিক বরাবর তল বরাবর ছিল ই কস থিটা, আর এই দিক বরাবর দেখো ছিল আমাদের কত, ই সাইন থিটা। তাহলে আমরা এই সাইন থিটা উপাংশটাকে আমরা ভাবতে পারি যে ওই লাইনস অফ ফোর্সের একটা ইলেকট্রিক ফ্লাক্সের কম্পোনেন্ট অংশ। তার মানে যে সমস্ত বলরেখাগুলো লম্ব নয় তাদের ক্ষেত্রে আমরা লম্ব উপাংশের যে মানটুকু পাবো সেই মানটুকুই হবে তোমার ইলেকট্রিক ফ্লাক্স। আমরা আরো বিস্তারিতভাবে যাচ্ছি, তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে যে তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশনটা কি বলছে, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখাগুলোই আসলে তড়িৎ ফ্লাক্স। তাহলে আমরা তড়িৎ ফ্লাক্স হিসাব করব কি করে, কোন একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কিভাবে হিসাব করা হয়, এটা হলো আমাদের ইম্পর্টেন্ট। সাপোজ ধরো আমি এখানে একটা এরিয়া কনসিডার করেছি যেটা হলো এস, এস অথবা এ, যে কোনো একটা দিয়ে আমরা সারফেস এরিয়াকে সূচিত করি। এটা সারফেস এরিয়ার থেকে এসছে এস, বা অনেকে এ দ্বারাও ডিনোট করে, আমাদের ম্যাক্সিমাম বইয়ে এস দ্বারা ডিনোট করা হয়। তাহলে এই সারফেসের মধ্যে আমি একটা ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল কনসিডার করলাম, একটা এলিমেন্টারি সারফেস এরিয়া যেটা হলো ডিএস। তাহলে এই ডিএসটা একটা ভেক্টর রাশি, সেই ডিএস ভেক্টর রাশি হলে তার অভিমুখ কোন দিকে, এই ডিএস এর উপরে দেখো লম্ব টানলাম, এটা হলো ডিএস ভেক্টরের অভিমুখ এবং এর দৈর্ঘ্যটাই হবে ডিএস এর মান, রাইট? তার মানে ওটা হলো ডিএস ভেক্টর। আমি ধরে নিলাম যে এই অঞ্চলে যে আমাদের তড়িৎ ফ্লাক্স গুলো যাচ্ছে, তড়িৎ বলরেখাগুলো যাচ্ছে, বা ধরো আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা হলো ই,
সাপোজ ধরো তোমার এখানে কোনো একটা প্লাস কিউ আধান আছে, তাহলে প্লাস কিউ আধান থেকে তোমার তড়িৎ বলরেখা বা আমাদের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সেটা হবে এইভাবে বাইরের দিকে। তাহলে বলো তো ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা, রাইট? তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স, যেটাকে আমরা ডি ফাই বলছি। ডি ফাই ইজ ইকুয়াল টু কি করে পাবো? আমি কি করতে হবে বললাম, ই ডট ডিএস করতে হবে। অনেকে বলতো স্যার কেন ডট প্রোডাক্ট করলেন? কারণ দেখো এখানে ই ইন্টু ডিএস কস থিটা তোমাকে আনতে হবে। এই কস থিটাটা কেন? কারণ দেখো ই কস থিটা যদি একসঙ্গে রাখো, ই কস থিটা মানেই কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এটা একটা লম্ব উপাংশ, ইএন ইন্টু আমরা লিখতে পারবো কত? ইএন ইন্টু আমাদের ডিএস, রাইট? তার মানে আমি আগেই যেটা বললাম যে তড়িৎ বলরেখা বা আমাদের যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর রয়েছে তার লম্ব উপাংশ আনতে হবে। সেই লম্ব উপাংশটাই হলো আমাদের ইএন। এই লম্ব উপাংশ ইনটু ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব, কারণ এটা তো তোমার এটা হলো কি, এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বলরেখার মধ্যে দেখো আমরা ম্যাক্সওয়েলের সূত্র থেকে একটা বিষয় শিখেছিলাম যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ বলরেখা আসলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে নির্দেশ করে। তাহলে মোট বলরেখা বের করতে গেলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে কি দিয়ে গুণ করতে হবে? ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে। এবং এটা কি ধরনের বলরেখা? লম্ব বলরেখা, যে কারণে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লম্ব উপাংশ নিলাম, তাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে ওই ডিএস এর মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। তার মানে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ডি ফাই ইজ ইকুয়াল টু মনে রাখবে সবসময় ই ডট ডিএস। ই ডট ডিএস, এখানে কিন্তু ডট প্রোডাক্ট মানেই বোঝাচ্ছে যে ই ডিএস কস থিটা। তার মানে ই ইন্টু কস থিটা মানেই ই এর হলো কোন উপাংশ? এটা লম্ব উপাংশ। কোন দিক বরাবর? ডিএস এর অভিমুখে। তার মানে তলের সঙ্গে ঠিক লম্ব দিকে ই এর উপাংশ, রাইট? তাহলে এটা কোন অঞ্চলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স? ডিএস এর মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। তাহলে বলো তো ছাত্রছাত্রীরা, এইরকম আমরা মোট সারফেসের উপর কত ডিএস অঙ্কন করতে পারি? অনেক ডিএস অঙ্কন করতে পারি। তার মানে আমার গোটা সারফেস এস এর মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স যদি আমার ফাই বের করতে হয়, তাহলে আমাদের এই ডি ফাই গুলোকে নিয়ে সব কি করতে হবে? এই যে ই ডট ডিএস, তারপরে তোমার আরো প্লাস ই ডট ডিএস প্লাস আরো ডট 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 ডট, এই সমস্ত ফ্লাক্স গুলোকে যদি আমরা একসঙ্গে যোগ করি, কারণ এই ডিএস এর মধ্যে দিয়ে ই ডট ডিএস, এটার মধ্যে দিয়ে দেখো ই ডট ডিএস, এটার মধ্যে দিয়ে ই ডট ডিএস, এটার মধ্যে দিয়ে ই ডট ডিএস, তাহলে এইরকম এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস যোগ করিতে আমি গোটা সারফেসটা পাবো। তার মানে এই সব উপাংশগুলোকে, সব মানগুলোকে নিয়ে যোগ করা। যোগ মানেই আমাদের ফিজিক্সে বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা যেটাকে ইন্টিগ্রেশন মানেই সামেশনে ইন্টিগ্রেশন করব। এটা কি ধরনের ইন্টিগ্রেশন? এটা হলো সারফেস ইন্টিগ্রেশন। তাহলে কার উপর ইন্টিগ্রেশন করব? ই ডট ডিএস। তাহলে আমাদের যোগ হয়ে গেল ই ডট ডিএস, সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। ক্লিয়ার? এটা যদি আবার বদ্ধ হয়, বদ্ধ তলের জন্য আমরা এই সারফেস ইন্টিগ্রেশনটাকে এরকম মাঝখানে গোল করে দেবো, তার মানে বোঝাচ্ছে এটা ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। এটা ছিল সারফেস ইন্টিগ্রেশন, নিচে এস দেওয়া মানেই সারফেস ইন্টিগ্রেশন বোঝাচ্ছে, আর এখানে গোল করে দেওয়া মানে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন। অনেক বইয়ে আমাদের এই সারফেস মানে দ্বিমাত্রিক, অনেক সময় এরকম দুটো ইন্টিগ্রেশনের চিহ্ন থাকে, আর ক্লোজড মানে এরকম মাঝখানটা গোল করে দেওয়া থাকবে এই ই ডট ডিএস, এইভাবেও অনেক সময় লেখা হয়। এটা লিখলে আর নিচে এস দেওয়ার দরকার পড়ে না, কারণ দুটো ইন্টিগ্রেশন মানেই দ্বিমাত্রিক এরিয়া মানেই সারফেসকে বোঝাচ্ছে। প্রয়োজনে অনেকে এস দিতেও পারো, আমরা একটা দিয়েই লিখবো কারণ আমাদের তাড়াতাড়ি লেখা হবে, এবং নিচে কিন্তু এস দিতে হবে, কারণ এটা বোঝাচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কার মধ্যে দিয়ে? এস সারফেসের মধ্যে দিয়ে। কত সেটা? সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এই জায়গাটা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা দেখবো, তাহলে এবার ফ্লাক্স আসলে কি রাশি? দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আবার কোন রাশি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়। ই একটা ভেক্টর, ক্ষেত্রফল আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, ডিএস একটা ক্ষেত্রফল ভেক্টর। এই দুটো ভেক্টরের কি প্রোডাক্ট হচ্ছে? এটা ডট প্রোডাক্ট করলে আবার কোন ভেক্টর পাবো, কোন রাশি পাবো আমরা? স্কেলার রাশি। তার মানে আমাদের তড়িৎ ফ্লাক্স আসলে স্কেলার রাশিকে সূচিত করছে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখবো এর একক এবং মাত্রা কি হবে। তোমরা সবাই জানো যে ই এর আমরা একক কি পড়েছিলাম? ই মানেই এফ বাই কিউ, তার মানে আমাদের নিউটন মিটার টু দি পাওয়ার, তাই না? নিউটন পার কুলম ছিল, তাহলে নিউটন পার কুলম
তাহলে আমরা নিউটন কুলম্ব টু দি পাওয়ার -1 পড়েছিলাম। আর ডিএস মানে আবার কি, ডিএস মানে তো মিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে ডাইন ইন্টু ই এস ইউ টু দি পাওয়ার -1 ছিল, ইন্টু হয়ে যাবে তোমার সেন্টিমিটার স্কোয়ার। এছাড়া দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আর একটা একক পেয়েছিলাম ভোল্ট পার মিটার। তাহলে ভোল্ট পার মিটারকে আবার দেখো একটা ক্ষেত্রফল মিটার স্কোয়ার দিয়ে গুণ, তার মানে এককটা হয়ে যায় ভোল্ট ইন্টু মিটার, এই এককটাও ব্যবহার হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একক শিখলাম। আর মাত্রা বের করতে গেলে সবাই জানো ই এর মাত্রা আমরা শিখে এসেছি, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা কার মাত্রা, ই এর মাত্রা। তাকে একটা ক্ষেত্রফলের মাত্রা দিয়ে গুণ করে দাও, মানে এল স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে এটাই হয়ে যাবে আমাদের ফাই এর মাত্রা। তার মানে এটা এক লাইনে লিখলে এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা হয়ে গেল আমাদের তড়িৎ ফ্লাক্সের মাত্রা, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এটা শর্ট প্রশ্নের জন্য এগুলো মনে রাখতে হয়। অঙ্ক করার ক্ষেত্রে আমাদের তুমি ফাই যখন বের করছো তার নিশ্চয়ই একক দিতে হবে, একক না দিতে পারলে তো তোমার নম্বর কাটা যাবে। তার মানে আমাদের মনে রাখতে হবে এককগুলো। নেক্সট আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হলো আরেকটা জিনিস বলে দিই, আমাদের পজিটিভ আর নেগেটিভ ফ্লাক্স বিষয়টা মাথায় রাখতে হবে। পজিটিভ ফ্লাক্স কোনগুলো, পজিটিভ ফ্লাক্স মানে বলছে যে কোনো একটা সারফেসে যদি কোনো ফ্লাক্স ভেতরের দিকে ঢুকে তাহলে সেগুলোকে আমরা পজিটিভ ফ্লাক্স বলবো। যেমন এখান থেকে দেখো এইদিকে বেরিয়ে যাচ্ছে, তার মানে এই অঞ্চলে এই সারফেসের জন্য এটা ঢুকছে, তার মানে এটা হবে ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে এটা হবে কি ধরনের ফ্লাক্স, এটা হবে নেগেটিভ ফ্লাক্স। আর যে সারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে আউটওয়ার্ড, সেটা হবে পজিটিভ ফ্লাক্স। তার মানে এই দিকে হচ্ছে এটা নেগেটিভ ফ্লাক্স, আর এই সারফেসের জন্য এটা হচ্ছে পজিটিভ ফ্লাক্স। তার মানে মনে রাখবে ইনওয়ার্ড মানে হয় নেগেটিভ আর আউটওয়ার্ড মানে হবে পজিটিভ। ক্লিয়ার? নেক্সট আমরা যাব যে জায়গাটায়, সেটা হলো আমাদের সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল বিষয়টা কি, এই সলিড অ্যাঙ্গেল তোমরা তো এমনি সাধারণ অ্যাঙ্গেল পড়েছো, তাহলে আবার সলিড অ্যাঙ্গেল কি জিনিস? সলিড অ্যাঙ্গেল বা যাকে আমরা ঘনকোণ বলি, দেখবে ক্লাস 9-এ এককটা বা নামটা শুনেছিলে যে ঘনকোণ। ঘনকোণের একক কি, স্টেরেডিয়ান। যা মুছে দিলাম জায়গাটা। তাহলে আমাদের সেই ঘনকোণ বা আমাদের শিখতে হবে যেটা, সেটা হলো সলিড অ্যাঙ্গেল। তাহলে এই সলিড অ্যাঙ্গেল বিষয়টা কি, সাপোজ ধরো কোন একটা সারফেস রয়েছে, কোন একটা বিন্দুর সামনে থাকা কোন একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটা এই বিন্দু জুড়ে আমরা কি দেখতে পাবো, এই বিন্দু জুড়ে একটা কোণ নয় একটা ঘনকোণ তৈরি করছে। তাহলে এই যে অঞ্চলে তৈরি হচ্ছে একটা ঘনকোণ, ঘনকোণ মানে মনে রাখবে যে আমাদের ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল কেসে কোণের ঠিক অনুরূপ বিষয় যেটাকে আমরা বলি ঘনকোণ। তাহলে সেই ঘনকোণের ধারণা আনতে গেলে আমি যদি একটা কোণ দেখাই বা একটা শঙ্কুর মতো তোমাকে দেখায়, সাপোজ ধরো আমি এখানে একটা এরকম ভাবে ঠোঙার মতো বানিয়ে নিলাম, তাহলে সামনে দেখো আমার এই ঠোঙাটার ক্ষেত্রে দেখো পিছনের দিকে একটা কোণ তৈরি হয়েছে, তাই তো, এগুলোকে আমরা কোণ বলছি। তাহলে আমার সামনে ধরো কোনো একটা সারফেস রয়েছে, এইটুকু হয়তো সারফেস রয়েছে, তাহলে এই সারফেসটা এই বিন্দুতে এদিক থেকে দেখো একটা ত্রিমাত্রিক দেশে যে কোণটা তৈরি করছে, অর্থাৎ এখানে যে টোটাল কোণটা তৈরি করছে ত্রিমাত্রিক দেশে, আমরা এটাকে বলি ঘনকোণ, রাইট? এই ঘনকোণের একক আসলে স্টেরেডিয়ান এসআই পদ্ধতির ক্ষেত্রে। বিষয়টা দেখো যে এদিক থেকে যুক্ত করলে, শুধু তুমি যদি দ্বিমাত্রিক কেসে যুক্ত করতে তাহলে শুধু একটা কোণ পেতে, কিন্তু এটা এদিক থেকে যুক্ত হচ্ছে, এই অঞ্চলগুলো যুক্ত হচ্ছে, মানে প্রত্যেকটা বিন্দুকে যুক্ত করলে তুমি দেখো এরকম একটা গোল একটা কোণ পাবে, যেটাকে বলি আমরা ঘনকোণ। ক্লিয়ার? আরো পরিষ্কার হবে আস্তে আস্তে পড়তে পড়তেই আমরা দেখবো সেই ঘনকোণ কিভাবে আমরা মেজার করব। সাপোজ ধরো এখানে এটা হলো একটা ডিএস ক্ষেত্রফল, তাহলে ডিএস ক্ষেত্রফল থেকে এটার কেন্দ্রের দূরত্ব হয়তো বললাম আর, তাহলে আমরা এখানে মোট ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ করব, দূরত্ব, মানে এখানকার যে দূরত্ব এই ও বিন্দু থেকে যে দূরত্ব সারফেসের, তাহলে তার দূরত্বের বর্গ দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব এটাই হবে আমাদের কি, এটাই হবে আমাদের ঘনকোণ। তাহলে একটু নির্ণয় করে দেখায়। সাপোজ ধরো একটা বৃত্ত, দেখো কত সহজ জিনিস, এটা হলো তার সেন্টার, আমরা ধরে নিলাম আর ব্যাসার্ধের বৃত্তটা। তাহলে আর ব্যাসার্ধের যদি বৃত্ত হয় তোমার এই অঞ্চলে, তোমার যদি একটা ডিএস ক্ষেত্রফল থাকে, তাহলে ডিএস ক্ষেত্রফলটা কেন্দ্রে কতটা ঘনকোণ তৈরি করছে, এইটুকু ঘনকোণ তৈরি করছে। তাহলে এই ঘনকোণটা কত, ডিএস বাই আর স্কোয়ার।
ds বাই r স্কোয়ার। ক্লিয়ার? এবার তুমি যদি বলো স্যার একক ঘনকোণ কাকে বলে, ইউনিট সলিড অ্যাঙ্গেল। ইউনিট সলিড অ্যাঙ্গেল মানে বলছে যে এই যে ক্ষেত্রফলটা তুমি কনসিডার করেছো এই ক্ষেত্রফলটা হবে r স্কোয়ারের সঙ্গে সমান। ভালো করে বুঝে নাও। তাহলে দেখো তো এখানে ds এর জায়গায় ক্ষেত্রফলের জায়গায় তুমি যদি r স্কোয়ার বসিয়ে দাও, আর নিচে দেখো ব্যাসার্ধের বর্গ মানে আবার একটা r স্কোয়ার, তাহলে r স্কোয়ার কাটাকাটি করে কত হয়ে যাচ্ছে 1। আমরা এটাকে বলি ইউনিট সলিড অ্যাঙ্গেল, একক ঘনকোণ। একক ঘনকোণ কাকে বলে? তাহলে ব্যাসার্ধের বর্গের সমান ক্ষেত্রফল কোন একটা বৃত্তের কোন একটা গোলকের কেন্দ্রে যে ঘনকোণ তৈরি করছে সেটাই হবে আমাদের একক ঘনকোণ। তার মানে এই ক্ষেত্রফলের মানটা হচ্ছে r স্কোয়ার, আর নিচে দেখো r স্কোয়ার মানে হয়ে গেল আমাদের 1, রাইট? এটাই হলো আমাদের একক ঘনকোণ। এই ঘনকোণের একক স্টেরেডিয়ান, তার মানে এটাকে আমরা 1 স্টেরেডিয়ান বলবো। SR আমরা সিম্বলিক্যালি স্টেরেডিয়ানকে SR দ্বারা লিখি। একইভাবে আমাদের আরেকটা জিনিস একটু শিখে নিই। সাপোজ ধরো কোন একটা হয়তো দেখা যাচ্ছে এইরকম একটা ds ক্ষেত্রফল রয়েছে হয়তো এখানে ও বিন্দুতে। তাহলে এখানে দেখো এটা কিন্তু লম্বভাবে নেই, তাহলে তোমাকে এটাকে লম্ব ডিরেকশনে আনতে হবে, তাই না? তাহলে এটা ds এর এই দিক বরাবর অভিমুখটা কত হবে? তাহলে এটা যদি ds হয় তাহলে এই দিক বরাবর তোমার যদি ds ভেক্টরটা থাকে তাহলে তার থিটা ডিরেকশনে অভিমুখটা কত হবে? ds cos থিটা। তাহলে তোমাকে এই ক্ষেত্র আর এইখান থেকে এইটুকুর ও বিন্দু থেকে এই দূরত্বটা ধরো r, তাহলে তোমার এখানে উৎপন্ন ঘনকোণ ওমেগা সমান কত হবে? ds cos থিটা বাই r স্কোয়ার। এটাকে আমরা ডি ওমেগা দ্বারা লিখলাম। তাহলে কোন একটা ক্ষেত্রফল যদি দেখা যায় যে এই ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে ছিল না, তাহলে সেই ক্ষেত্রফলটা প্রথমে আগে লম্ব ডিরেকশনে উপাংশটা নিয়ে আসতে হবে। থিটা ডিরেকশনে ds এর উপাংশ কত? ds cos থিটা। তাহলে এইটা হবে এবার মোট ক্ষেত্রফল, তাকে এখানকার ও বিন্দু থেকে দূরত্বের বর্গ দিয়ে ভাগ করে দাও, r স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে ds cos থিটা বাই r স্কয়ার মানেই হয়ে গেল আমাদের ডি ওমেগা। ক্লিয়ার? তাহলে আজকে এইটুকুই থাক। পরের দিন আমরা গসেস থিওরেম এবং তার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো গসেস থিওরেম। পরীক্ষাতে কিন্তু আসবেই এই গসেস থিওরেম থেকে কোনো না কোনো প্রশ্ন। তাহলে গসেস থিওরেমটা তোমার বিবৃতি লিখতে দিতে পারে, তার গাণিতিক রূপ, তার প্রমাণ সাধারণত কম আসে, এবং তার যে অ্যাপ্লিকেশন রয়েছে 5টা অ্যাপ্লিকেশন, সেগুলো থেকে একটা কিন্তু আসবে। তাহলে আর একটা ক্লাস করলেই আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ডটা শেষ হয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই ছাত্রছাত্রীরা।